জোট করলেও লড়তে হবে দলীয় প্রতীকে, এমন আরপিও সংশোধনে রাজি না বিএনপি। নভেম্বরে দেশে ফিরবেন তারেক রহমান। আশা করি নভেম্বরের মধ্যেই তিনি ফিরবেন। নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ, জানালেন প্রেস সচিব। গণভোটের দিনক্ষণ নিয়ে এখনো হয়নি সিদ্ধান্ত। প্রতারিত হয়ে লিবিয়া থেকে ফিরলেন ৩০৯ বাংলাদেশি। টেকনাফের পাহাড়ে অপহৃত রোহিঙ্গা সহ ৪৪ নারী শিশু উদ্ধার। দু থেকে প্রথম ও ষষ্ঠ শ্রেণীতে নতুন পাঠ্যক্রম চালুর পরিকল্পনা। আগে শিক্ষানীতি চূড়ান্ত না করলে ব্যর্থ হওয়ার শঙ্কা। এবং শীতের আগাম সবজির সরবরাহ বাড়লেও নাগালের বাইরে দাম। ফুলকপি বেগুনের দাম আকাশ ছোঁয়া। স্থিতিশীল মাছ মুরগি। স্বাগত এখন সন্ধ্যায়। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি শামীমা শাম্মী এবং আমি তন্ময় কুমার রায়। জোটের প্রার্থী হলেও ভোটে লড়তে হবে নিজ দলের প্রতীকে, এমন আরপিও সংশোধনের সাথে একমত নয় বিএনপি। বিকেলে গুলশানে নিজ বাসায় সাংবাদিকদের একথা জানান দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, এর ফলে ছোট দলগুলো জোটবদ্ধ হতে নিরুৎসাহিত হবে। আরও বলেছেন, চলতি মাসে নির্বাচনের জন্য বিএনপির পক্ষ থেকে কমপক্ষে ২০০ আসনে দল থেকে সবুজ সংকেত দেওয়া হবে। জানান, নভেম্বরে দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিস্তারিত তুলে ধরেছেন সিফাত শাহরিয়ার। বৃহস্পতিবার নির্বাচন সংক্রান্ত আইন গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধনের খসড়ার অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ, যেখানে বেশ কিছু সংযোজন বিয়োজন হয়। ২০ ধারার এক উপধারা। আরপিও সংশোধনের প্রায় সব বিষয়ে বিএনপি একমত, তবে জোটের প্রার্থী হলেও ভোটে লড়তে হবে নিজ দলের প্রতীকে, এমন আরপিও সংশোধনের সাথে বিএনপি একমত নয় বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বলেন, এতে ছোট দলগুলো জোটবদ্ধ হতে নিরুৎসাহিত হবে। সেটা হলে যারা জোটভুক্ত হয়ে নির্বাচন করতে চাইবেন তারা জোটভুক্ত হতে উৎসাহিত হবেন না, এবং সেটা তাদের সম্মতি নেই, আমাদেরও সম্মতি নেই। তো এটা একতরফাভাবে নির্বাচন কমিশন থেকে এভাবে কেন উত্থাপন করা হলো জানি না। নির্বাচনের প্রস্তুতির বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, চলতি মাসে কমপক্ষে ২০০ আসনে দল থেকে সবুজ সংকেত দেয়া হবে। শুক্রবার সমসাময়িক বিষয় নিয়ে গুলশানে নিজ বাসভবনে আরও বলেন, নভেম্বরের মধ্যেই দেশে ফিরবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আশা করি নভেম্বরের মধ্যেই তিনি ফিরবেন। জনসমর্থন বেশি, যার ফেস ভ্যালু বেশি, এবং যার মেধা, জ্ঞান, গরিমা সবকিছু বিবেচনায় নিয়ে আমরা প্রার্থী সিলেকশন করবো ইনশাআল্লাহ। এদিকে সন্ধ্যায় ক্ষুদ্র জাতিগোষ্ঠী আয়োজিত ঢাকা ওয়ান গালা উদযাপন অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপি ক্ষমতায় গেলে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর উৎসব সরকারিভাবে পালন করা হবে। বিএনপি সরকারে আসলে ঢাকা ক্ষুদ্র জাতিগোষ্ঠীর পৃথক সাংস্কৃতিক একাডেমি গঠন এবং সরকারিভাবে পালনের উৎসব পালন বিষয়ে সক্রিয়ভাবে বিবেচনা করা। এসবের সকল সম্প্রদায়কে সমান গুরুত্ব দিয়ে দেশ পরিচালনার প্রতিশ্রুতি দেন বিএনপি মহাসচিব। সিফাত শাহরিয়ার, এখন ঢাকা। বিতর্ক এড়াতে উপদেষ্টা পরিষদের সদস্যদের পরবর্তী সরকারের লাভজনক পদে না রাখার বিষয়ে অধ্যাদেশ জারির আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। শুক্রবার এক ফেসবুক স্ট্যাটাসে কথা জানান তিনি। সময় তিনি লেখেন, প্রধান উপদেষ্টার সঙ্গে ৩ রাজনৈতিক দলের বৈঠকে উপদেষ্টাদের নিরপেক্ষতা নিয়ে সম্পর্কে প্রশ্ন উঠেছে। আত্মপক্ষ সমর্থনে শুধু এইটুকুই বলবো যে পক্ষপাত দুষ্ট চিন্তা করতে ও সিদ্ধান্ত গ্রহণে অভ্যস্ত নই। লেখেন, যেহেতু প্রশ্ন উঠেছে এর নিষ্পত্তি করতে হবে।
উপদেষ্টা ফাউজুল আরও উল্লেখ করেন, এ সরকারের প্রধান উপদেষ্টাবৃন্দ, বিশেষ সহকারী, চুক্তিভিত্তিক নিয়োজিত সকল কর্মকর্তার কেউই পরবর্তী নির্বাচিত সরকারের কোনো লাভজনক পদে অংশ নিতে পারবেন না। এই মর্মে একটি অধ্যাদেশ জারি করলে সমস্যার সুরাহা হতে পারে। আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। দুপুরে মাগুরার নবভাঙা পার্কে জুলাই আন্দোলনে শহীদ স্মৃতিস্তম্ভ পরিদর্শন শেষে একথা জানান তিনি। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে শফিকুল আলম জানিয়েছেন, জুলাই সনদে সবাই ঐক্যমত্য পোষণ করেছে। কিছু দল এখনও স্বাক্ষর না করলেও তাদের সম্মতি রয়েছে। আরও জানিয়েছেন, জাতীয় ঐক্যমত্য কমিটির সিদ্ধান্ত অনুযায়ী গণভোট জাতীয় নির্বাচনের আগে বা পরে অনুষ্ঠিত হতে পারে। তবে এ বিষয়ে সরকার এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেয়নি। ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে সব দল এরই মধ্যে ঐক্যমত্য পোষণ করেছে বলেও জানান তিনি। ইলেকশন কমিশন বারবার বলেছে আওয়ামী লীগ ইলেকশন করতে পারবে না। গণভোট তো হবে, কিন্তু গণভোটটা কখন হবে সেটা পলিটিক্যাল পার্টির সাথে ন্যাশনাল কনসেনসাস কমিশন বসে এটা ঠিক করবে। বিশেষ নিয়োগ ও সরকারি চাকরিতে বয়স সীমা বাড়ানোর দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছেন শারীরিকভাবে অক্ষম গ্র্যাজুয়েটরা। এ নিয়ে জানাতে যুক্ত হচ্ছে মাহবুব হাসান রিপনের সঙ্গে। রিপন, দাবি দেওয়ার বিষয়ে আর কি বলছেন আন্দোলনকারীরা? তারা আজকে বিকেল রাজ্য ভাস্কর্য অবস্থান করছিলেন। আজকে তারা যমুনার সামনে যাওয়ার একটি কর্মসূচি দিয়েছিলেন এবং সেখানে প্রধান উপদেষ্টাকে তাদের স্মারকলিপি দিবেন স্বাগতা দাবি নিয়ে। এই বিষয় নিয়ে আসলে তাদের আন্দোলন ছিল, কিন্তু শাহবাগ অভিমুখে তারা যখন যায় পুলিশের বাধায় তারা আসলে যেতে পারেনি। তারপরে তারা শাহবাগে অবস্থান করছিলেন। এরপরে যেটি হয়েছে সেটি হচ্ছে যে সন্ধ্যা 6:50 পর্যন্ত তারা শাহবাগে ছিলেন। তারপরে রাজু ভাস্কর্য তারা যেখান থেকে আন্দোলনটি শুরু করেছিলেন তারা সেই জায়গাতে ফিরে গেছেন। তাদের পাঁচটি যে দাবি, 5 দফা যে দাবি ছিল সেই 5 দফার মধ্যে প্রথম যে দেখাটি ছিল সেটা হচ্ছে যে বিশেষ নিয়োগের ব্যবস্থা করা। এরপরে হচ্ছে যে সরকারি চাকরির বয়স 32 বছর পর্যন্ত রয়েছে সর্বসাধারণের জন্য, সেটা প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য 35 বছর করা। শাহবাগ থেকে যুক্ত হয়েছিলেন মাহবুব হাসান রিপন। স্বেচ্ছায় দেশে ফিরতে আগ্রহী ও অবৈধ 309 বাংলাদেশি নাগরিককে দেশে পাঠিয়েছে লিবিয়া সরকার। ত্রিপোলির মিটিগা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি চার্টার্ড ফ্লাইটে করে সকাল 8:30টায় শাহজালাল বিমানবন্দরে পৌঁছান তারা। এ সময় প্রবাসীরা জানান তাদের সঙ্গে ঘটে যাওয়া নানা প্রতারণার গল্প। এদিকে ইতালি যাওয়ার পথে নৌকা ডুবে 31 যুবক নিখোঁজ রয়েছে, যাদের সবার বাড়ি হবিগঞ্জে। আরও জানাচ্ছেন কামরুল হাসান জনি। রঙিন স্বপ্ন নিয়ে 22 মাস আগে লিবিয়া গিয়েছিলেন যশোরের হাফিজুর রহমান। বছরখানেক কাজ করার পর কর্মক্ষেত্রে দুর্ঘটনায় হারাতে হয় ডান হাত। কর্মহীন হয়ে হাফিজ যখন অনিশ্চিত ভবিষ্যতের দিকে তাকিয়ে, তখন একদল লিবিয়ান তাকে তুলে নিয়ে দাবি করে মুক্তিপণ। পরিবার খবর পেয়ে তার মুক্তিপণের জন্য পরিশোধ করে 9.5 লাখ টাকা। মাফিয়ারা আমাদের দৌড়ে নিয়ে গেছে, আমার ঘরে 4টা গুলি করছে, আমার ঘরে তালা ভাঙছে। ভাইছে আমাদের অনেক আনন্দ, আমার আনন্দ অনেক কান্না আসছে। হাফিজের মতো চার্টার্ড ফ্লাইটে শুক্রবার দেশে ফিরেছেন 309 জন লিবিয়া প্রবাসী। ত্রিপোলির মিটিগা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে স্থানীয় সময় রাত 8টায় লিবিয়া ছাড়েন তারা। এদের সিংহভাগই সেখানে অবৈধভাবে প্রবেশ করেছিলেন। দালালের হাত ধরে দুবাই, কাতার ও মিশর হয়ে লিবিয়া যান তারা। মাফিয়ারা ধরে পুলিশের কাছে বেঁচে দেয়, পুলিশে ধরে মাফিয়ার কাছে বেঁচে দেয়। জেলটেল খাইতে আইছি, ধরা পড়ছি মাফিয়া আর ইসে অনেক খারাপ। বাথরুমের ভিতরে আপনার মনে করেন বাথরুমের পানি খাওয়ান লাগে, এই অবস্থা আর কি। সকল ভাইদের বলতে চাই, এই ভুলটা আমি যে ভুল করেছি আমার মতন যেন কেউ ভুল না করে। লিবিয়া প্রবাসীদের দেশে ফেরার খবরে সকাল থেকে পরিবারের সদস্যরা জড়ো হন শাহজালাল বিমানবন্দরে। তাদের চোখে মুখে ছিল বিষণ্ণতা। দালালে নিয়ে বেচতে লাগছে মাফিয়ার কাছে, ঠিক আছে স্যার, এই তোমার আমার 25 লাখ টাকা দিয়ে গেছি, আর কোনো ভিডি বাড়ি কোনো কিছুই নাই।
1 বছর আগে ওনাকে ওনার রুম থেকে পুলিশ প্রশাসন পরিচয় দিয়ে একদল মাফিয়া যারা বলতেছে ওরা উঠায় নিয়ে যায়। এদিকে গত 30 সেপ্টেম্বর ত্রিপলি থেকে 4টি নৌকা ইতালির উদ্দেশ্যে যাত্রা করে। এর মধ্যে 3টি নৌকা ইতালির উপকূলে পৌঁছালেও একটি নৌকা নিখোঁজ হয়। সেই নৌকায় ছিলেন হবিগঞ্জের 31 যুবক। নিখোঁজ জসিমউদ্দিনের বাড়িতে গেলে দূর থেকেই ভেসে আসছে পরিবারের আহাজারি। নিখোঁজদের উদ্দেশ্যে চলছে দোয়া। মমতাময়ী মায়ের বুক ভরা কষ্ট। 31 জনের অধিকাংশই হবিগঞ্জের বানিয়াচং ও আজমিরিগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা। স্বজনদের ভাষ্যে তারা সবাই ইউরোপে উন্নত জীবনের আশায় দালালের মাধ্যমে অবৈধভাবে পাড়ি জমান। খুঁজতে চাই না, কোনো আর দাবি নাই আমার, শুধু আমার ছেলের দাবি করি, আমার ছেলের চাই। লিবিয়াত নিয়ে আজকে দিব কালকে দিব এই গেম দেওয়ার পরে কয় ফৌজঘাট খারাপ আরো 3 লক্ষ টাকা দেও। রাষ্ট্রদূতে নিয়ে আমরা কোনো পাচ্ছি হলে কোনো ব্যবস্থা করে দিতে হবে আমার আকুল আবেদন। লিবিয়ার বাংলাদেশ দূতাবাস জানায়, লিবিয়া ত্রিপলি, বেনগাজি ও মিশরাতা অঞ্চলে এখনও আটক আছেন অনেক বাংলাদেশি। অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, স্বপ্নের ঘোরেই তাদের এমন মৃত্যুযাত্রা। সামাজিক যোগাযোগের মাধ্যমে অনেকগুলো গ্রুপ তারা সক্রিয় এইভাবে আপনার ইউরোপে নিয়ে যাওয়ার কথা বলে, এবং বাংলাদেশের কিন্তু সেই প্রলোভনে পা দিচ্ছে। সে ভাবছে আমি ইউরোপে গেলেই আমার সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে, এবং সেজন্যই কিন্তু বাংলাদেশ সারা পৃথিবীর মধ্যে এইভাবে ঢোকার জন্য প্রথম। এবং যদি আপনাকে বলি, গত 1.5 বছরে আপনার প্রায় 4000 লোক লিবিয়া থেকে ফেরত আসছে। অবৈধ পথে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে প্রতিনিয়ত স্বপ্নভাঙা গল্প নিয়ে দেশে ফিরছেন বাংলাদেশিরা। কখনো নিখোঁজ, কখনো আটক কিংবা মৃত্যু। স্বজনদের আহাজারি কবে শেষ হবে, কবে বন্ধ হবে এই মরণযাত্রা? অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, সেক্ষেত্রে সচেতন হতে হবে গ্রাম পর্যায় থেকেই। কামরুল হাসান জনি, এখন, ঢাকা। কক্সবাজারের টেকনাফের বাহারছড়ার পাহাড়ি এলাকায় অপহরণ, মুক্তিপণ আদায় ও পাচারের উদ্দেশ্যে বন্দী থাকা নারী শিশু সহ 44 জনকে উদ্ধার করেছে কোস্টগার্ড। বৃহস্পতিবার রাত 2:30 থেকে শুক্রবার সকাল 7টা পর্যন্ত বাহারছড়া ইউনিয়নের নোয়াখালিয়া পাড়ার পিরিচ ভাঙা এলাকায় অভিযান চালানো হয়। কোস্টগার্ড জানায়, পাহাড়ি এলাকায় মালয়েশিয়া পাচার ও মুক্তিপণের জন্য বন্দী রাখা হয়েছিল তাদের। এমন খবরের ভিত্তিতে অভিযান চালায় কোস্টগার্ড। উদ্ধার হওয়াদের মধ্যে 41 জন বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা ও 3 জন বাংলাদেশি নাগরিক রয়েছে। উদ্ধার হওয়া 44 জনকে টেকনাফে কোস্টগার্ডের কেরুনতলি স্টেশনে রাখা হয়েছে। 2027 সাল থেকে প্রথম ও ষষ্ঠ শ্রেণীতে নতুন পাঠ্যক্রম চালুর পরিকল্পনা নিয়েছে সরকার। তবে শিক্ষা কমিশন গঠন ও শিক্ষানীতি চূড়ান্ত না করে নতুন কারিকুলামের দিকে গেলে সেটাও ব্যর্থ হবার শঙ্কা প্রকাশ করেছেন শিক্ষাবিদরা। এদিকে কারিকুলাম বাস্তবায়নের আগে পাইলটিং প্রক্রিয়ায় যাবে কিনা সেটা নিয়ে এখনও সিদ্ধান্তহীনতায় এনসিটিবি। ফরহাদ বিন নূরের প্রতিবেদন। কারিকুলামকে বলা হয় শিক্ষার সংবিধান। সংবিধান দিয়ে যেমন রাষ্ট্র পরিচালিত হয়, তেমনি কারিকুলামকে ঘিরে দেশের পুরো শিক্ষা ব্যবস্থা। আগামী প্রজন্ম কিভাবে গড়ে উঠবে তার পুরো রূপরেখা থাকে সেখানে। বাংলাদেশ জন্মের পর থেকে এখন পর্যন্ত কারিকুলাম পরিবর্তন হয়েছে বহুবার। যখন যে সরকার ক্ষমতায় এসেছে, সে সরকারই তার দলীয় এজেন্ডা বাস্তবায়নের হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে শিক্ষা ব্যবস্থাকে। বহুমুখী শিক্ষায় কাঙ্ক্ষিত দক্ষ জনগোষ্ঠীও তৈরিতে রয়ে গেছে দুর্বলতা। সবশেষ পতিত আওয়ামী লীগ সরকার প্রণীত শিক্ষাক্রমে যা স্পষ্ট হয়ে ওঠে, সক্ষমতা ছাড়াই তড়িঘড়ি করে সম্পূর্ণ নতুন কারিকুলাম চাপিয়ে দেওয়া হয়। দিন শেষে লেজে গোবরে অবস্থায় ব্যর্থ হয় সেই অপরিকল্পিত কারিকুলাম। এই কারিকুলামটা ক্যারি করবে কে? শিক্ষক। ওইরকম শিক্ষক, ওইরকম ইনফ্রাস্ট্রাকচার ছিল না বলেই কিন্তু এই কারিকুলামটা ফেল করেছে।
অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর সেই কারিকুলাম বাতিল করে ফিরে যায় 2012 সালের পাঠ্যক্রমে। এই অবস্থায় 2027 সাল থেকে শ্রেণীকক্ষে আবারও নতুন শিক্ষাক্রম চালুর পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। ইতিমধ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ফিনল্যান্ড, স্কটল্যান্ড, চীন, ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান, ফিলিপাইন, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া ও কেনিয়ার কারিকুলাম পর্যালোচনা করছে এনসিটিবি। কিন্তু সেই নতুন কারিকুলাম প্রণয়নের কাজ এখন কতদূর? কারিকুলাম ডেভেলপমেন্টের অনেকগুলো স্টেজ আছে। চাহিদা নিরূপণ বা আমার পরিস্থিতি পর্যালোচনা যে জায়গাটা আছে, এই জায়গাটার কাজ চলছে। সবারই মতামত এখানে গ্রহণ করা দরকার। সেই গ্রহণ করার লক্ষ্যে আমাদের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার কাজগুলি চলছে। কিন্তু কোন ভিত্তিতে তৈরি হচ্ছে আবারও নতুন কারিকুলাম? শিক্ষাবিদরা বলছেন, শিক্ষা কমিশন গঠন এবং শিক্ষানীতি ঠিক না করেই কারিকুলাম করলে তা আবারও মুখ থুবড়ে পড়বে। প্রাথমিক শিক্ষা কোন পর্যন্ত থাকবে, কি শেখানো হবে না হবে, পুরো দিক নির্দেশনা থাকবে হলো শিক্ষা নীতিতে। এই জিনিসগুলো করার জন্য সবার আগে দরকার হলো একটা এডুকেশন কমিশন। আমি 5টা দেখে একটা কারিকুলাম বানাই ফেললাম, এতে হবে না। ইনসাইটটা লাগে, ইনডেপথটা লাগে। নির্বাচিত সরকারের অধীনে কারিকুলাম তৈরির পরামর্শ আরেক শিক্ষাবিদের। তড়িঘড়ি নয়, সক্ষমতা বাড়িয়ে 2028-এ নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন করা যেতে পারে। একমুখী শিক্ষার প্রতি গুরুত্ব দিতেও আহ্বান তার। যেই ফ্রেমওয়ার্কের মাধ্যমে বাংলাদেশের সকল শিক্ষা ব্যবস্থা একটি আমব্রেলার নিচে আসবে এবং বেসিক কতগুলো সাবজেক্ট, সেই সাবজেক্টগুলো সবাই পড়বে। দেখুন, কওমি মাদ্রাসা নিয়ে আমাদের কোনো ইয়ে নেই। কওমি মাদ্রাসা থাকবে, এটা ছিল, ধর্ম ওখানে পড়ানো হবে। কিন্তু এর অর্থ এই না যে আমাদের ন্যাশনাল কারিকুলামে একটা বাংলা, ইংরেজি, ম্যাথমেটিক্স এই সাবজেক্টগুলো ওখানে পড়ানো হবে না। দেশের প্রাথমিক থেকে উচ্চশিক্ষায় এমন পরিবর্তন প্রয়োজন যা হবে বিশ্বের সাথে তাল মিলিয়ে যুগোপযোগী, একই সাথে বাংলাদেশের বাস্তবতাই বাস্তবায়নযোগ্য। সেই সাথে যেসব শিক্ষা প্রতিষ্ঠানে অবকাঠামো, উপকরণ সহ নানান সংকট রয়েছে, সেখানেও সক্ষমতা বাড়ানোর তাগিদ শিক্ষাবিদদের। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা। শামীম, লাল কাঁকড়ার যেই সৌন্দর্য রয়েছে, আমরা সমুদ্র পানে যখন যাই তখন আমরা দেখতে পাই যে বালিয়াড়িতে লাল কাঁকড়া ঘোরাঘুরি করছে এবং যারা স্বাভাবিকভাবে পর্যটক রয়েছেন তারা সেই লাল কাঁকড়ার যে সৌন্দর্য, সেই সৌন্দর্যে মুগ্ধ হয়ে থাকেন। এবং তন্ময়, প্রকৃতির নিয়মে প্রজননের জন্য কোটি কোটি লাল কাঁকড়া ছুটছে সাগর পানে। এ নিয়ে আমাদের কাছে একটি, আমরা সংবাদের পরের অংশে নিয়ে প্রতিবেদন করব। ছুটির দিনে সড়কে 6 জেলায় সড়কে প্রাণ ছড়ল 12 জনের। সুনামগঞ্জের হাওরে ঘুরতে গিয়ে পর্যটকবাহী বাস খাদে পড়ে মৃত্যু হয়েছে মামের। আর নরসিংদীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় ইজিবাইক চালক সহ প্রাণ গেছে 3 জনের। এদিকে ফরিদপুরের ভাঙাগামী একটি বাস দুর্ঘটনার কবলে পড়ে। পরবর্তীতে পেছন দিক থেকে ট্রাকের ধাক্কায় সেই বাসের 2 যাত্রীর মৃত্যু হয়। এছাড়া 2 বাইক ও ট্রলির ত্রিমুখী সংঘর্ষে যশোরে মৃত্যু হয়েছে 2 মোটরসাইকেল আরোহীর। সহকর্মীদের পাঠানো তথ্য ও ছবিতে দেখুন বিস্তারিত। ঢাকা সেজুতি পরিবহনের বাসে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের 11 উচ্চপদস্থ কর্মকর্তা সপরিবারে যাচ্ছিলেন সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে। বাসটি শুক্রবার ভোর 5:30টার দিকে জেলার শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজার এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে পড়ে। এ সময় বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে মৃত্যু হয় মঞ্জুরা আক্তার ও তার 10 বছরের মেয়ে আয়েশা সিদ্দিকার। আর আহত হন আরও অন্তত 10 জন। শুরুতে স্থানীয়রা উদ্ধার শুরু করলেও পরে যোগ দেয় পুলিশ ও ফায়ার সার্ভিস। আহতদের উদ্ধার করে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চালকের ঘুমের কারণে বাসটি নিয়ন্ত্রণ হারায় বলে প্রাথমিক ধারণা পুলিশের। আমরা আসলে শব্দ শুনি দূর দূরান্ত থেকে আইসা, এই যে যারা আহত হয়েছে বা গাড়ির ভিতরে যারা ছিল তারা উদ্ধার করার চেষ্টা করছে। লাশ তুলাইয়া কভার করছে, তারা কভার করিয়া 2টা লাশ, মা মেয়ের লাশ তারা ইয়াতে নিয়ে গেছে, থানাতে নিয়ে গেছে। বাসের যে ড্রাইভার উনি মনে হয় ভোরবেলার দিকে
হচ্ছে মানে নিয়ন্ত্রণ হারায় ফেলে হচ্ছে বাসটা শেষরায় অনেকখানি সামনে আয় না, এই জায়গায় হচ্ছে বাসটা হচ্ছে উল্টে গেছে। নরসিংদীর মাধবদীর রায়নাদি এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় ব্যাটারি চালিত ইজি বাইকের চালক সহ 3 জন নিহত হয়েছেন। স্বজনরা জানায় রাতে ইজি বাইক দিয়ে মাধবদী থেকে রায়নাদি এলাকায় যাচ্ছিলেন সাইম মিয়া, সাব্বির হোসেন ও অটোরিকশা চালক ফাহিম মিয়া। ইজি বাইকটি মহাসড়ক পার হওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী একটি যাত্রীবাহী বাস ইজি বাইকটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে মৃত্যু হয় সিয়াম মিয়ার। আহত 2 জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে মৃত্যু হয় তাদের। ফরিদপুরের ভাঙ্গায় দুর্ঘটনা কবলিত একটি যাত্রীবাহী বাসে আরেকটি ট্রাকের ধাক্কায় প্রাণ গেছে 2 যাত্রীর। পুলিশ জানায় ঢাকা থেকে সাতক্ষীরাগামী যমুনা লাইনের একটি বাস সামনে থাকা একটি ট্রাকে ধাক্কা দিলে সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। পরে বেশ কিছু যাত্রী নেমে বাসের সামনে অপেক্ষা করছিল। এ সময় আরেকটি মালবাহী ট্রাক এসে বাসের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে দাঁড়িয়ে থাকা 2 যাত্রী নিহত হন। আহত হন বেশ কয়েকজন। এদিকে যশোরের চৌগাছার জাহাঙ্গীরপুর এলাকায় বালুবাহী ট্রলির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে ইমন হোসাইন ও আশরাফুল ইসলাম নামে 2 কিশোর নিহত হয়েছেন। শামীমা রহমান শাম্মী, এখন। শীতের আগেই সরবরাহ বেড়েছে সবজির, তবে বেশিরভাগ সবজির দাম এখনও ক্রেতার নাগালের বাইরে। কারণ বাজার ঘুরে দেখা গেছে বড় আকারের একটি ফুলকপি বিক্রি হচ্ছে 100 থেকে 120 টাকায়, আকাশ ছোঁয়া গোল বেগুনের দামও। এছাড়া প্রকারভেদে বিভিন্ন সবজি বিক্রি হচ্ছে 60 থেকে 100 টাকা কেজি দরে। অন্যদিকে কিছুটা স্বস্তি ফিরেছে মুরগির বাজারে। শাহরিয়ার জামান পুলকের প্রতিবেদন। উষ্ণ বাতাসে শীতের আগমনী বার্তা। বাজারে শীতের আগাম সবজি প্রকৃতি যেন জানিয়ে দিচ্ছে সময় এসেছে নতুন ঋতুর। তবুও বাজারে যেন শীতের পরিপূর্ণ ছোঁয়া এখনো লাগেনি। রাজধানীর কারওয়ান বাজার ঘুরে দেখা গেছে আগাম শীতের সবজি আসায় দাম কিছুটা কমলেও এখনও পুরোপুরি ক্রেতাদের হাতের নাগালে আসেনি। সরবরাহ কিছুটা বেড়েছে, তবে বৃষ্টির প্রভাবে আগাম ফসল ক্ষতিগ্রস্ত হওয়ায় সবজির পরিমাণ কম। 20 থেকে 40 টাকা কমে বেগুন, ঢেঁড়স, চিচিঙ্গা, করলা, পটল, ধুন্দল, টমেটো থেকে শুরু করে শিম, বেশিরভাগ সবজির দাম এখন কেজি প্রতি 50 থেকে 120 টাকার মধ্যে। এই যে গত সপ্তাহে শসা বিক্রি করছে 80 টাকা, এখন মাত্র 50 টাকা কেজি। এই যে বেগুন, এটা বাজার শ্রেষ্ঠ বেগুন 120 টাকা কেজি। আর বটবটি গত সপ্তাহে ছিল 150 টাকা কেজি, এখন বটবটি মাত্র 80 টাকা কেজি। গত সপ্তাহের তুলনায় কাঁচা সবজির দাম অনেক কমছে। চিচিঙ্গা 50 টাকা, ধুন্দুল 50 টাকা, তারপর সিম হলো 100 টাকা। ছোট আকারে ফুলকপি, বাঁধাকপি মিলছে 30 থেকে 40 টাকায়, তবে বড়গুলো বিক্রি হচ্ছে 100 টাকায়। এদিকে গোল বেগুনের দাম এখনও আকাশ ছোঁয়া, বিক্রি হচ্ছে 280 টাকায়। দেশি মরিচের দেখা নেই বললেই চলে। বাজার দখল করে আছে ভারতীয় মরিচ, যা বিক্রি হচ্ছে প্রায় 200 টাকা কেজি দরে। এগুলো সব হলো ইন্ডিয়ার আমদানি, কিন্তু আর বাংলাদেশের মরিচের আমদানি অনেক কম। সবজির সঙ্গে তাল মিলিয়ে টক ফলের বাজারেও এসেছে নতুন মৌসুমের রং। জলপাই 60 আর আমলকি বিক্রি হচ্ছে 240 টাকা কেজিতে। বিক্রেতারা বলছেন দেশীয় উৎপাদন কমে যাওয়ায় এবং আমদানি নির্ভরতা বাড়ায় সবজির দাম কমতে আরও কিছুটা সময় লাগবে। 240 টাকা কেজি আমলকি কেজি এবং 60 টাকা কেজি জলপাই আর 80 টাকা কেজি আমড়া। আমলকি জলপাই তুলনামূলক একটু কম আছে, আরও কমবে। তবে ক্রেতারা বলছেন দাম কমলেও এখনো আগের মতো স্বস্তিতে কেনাকাটা করতে পারছেন না তারা। তরকারি বা এই কাঁচা বাজার, মাছ, মাংস কোনো কিছুর দাম তুলনামূলক কমে নাই। ভোক্তা অধিকাররা আসে, যতক্ষণ তারা নাকি ওই উচ্ছেদ করে জানে ফাইন করে, ওই পর্যন্তই তারা চলে যায়, সে আগের মতো আবার হয়ে যায়। আমরা সরকারকে বলি আমি এইদিকে একটু মনিটরিং করেন আপনারা। সবজির পাশাপাশি মাছের বাজারেও দেখা গেছে দামের তারতম্য। রুই, কাতল, তেলাপিয়া বিক্রি হচ্ছে 400 থেকে 500 টাকায়, আর বড় নদীর পাঙ্গাস মাছ মিলছে 1200 টাকা কেজি দরে। তবে বিক্রেতাদের দাবি বেশিরভাগ মাছের দাম 50 থেকে 100 টাকা পর্যন্ত কমলেও ক্রেতা উপস্থিতি তেমন একটা নেই। মাছ নেয় না, কাস্টমার নাই। দেন মাছ নিয়ে বসে রয়েছি, এই টাইমে দোকানদারি করে অর্ধেক শেষ হয়ে যায়, আর আজকে মাছ বেচতেই পারতেছি না। রুই মাছ, কাতল মাছ কেজিতে 50 থেকে 100 টাকা কম, 400 টাকা কেজি বর্তমানে। আমি কাতল মাছটা নিচ্ছি 400 টাকা কেজি, 1 কেজিতে 100 টাকা ভেরিয়েশন। ভালো কথা কি এ পর্যন্ত আসতে এত কস্টিং খরচ পড়ে না। কিছুটা স্বস্তি ফিরেছে মুরগির বাজারে। 20 টাকা কমে ব্রয়লার বিক্রি হচ্ছে 160 টাকায়, সোনালী 280 আর দেশি মুরগি মিলছে 550 টাকায়, আর ডজন প্রতি ডিম মিলছে 130 টাকায়। কেজি 7 ব্রয়লার 70 বেচি, সোনালী 270 আর অরিজিনালটা 300-310।
প্রকৃতি শীতের দোরগোড়ায়, বাজারও ধীরে ধীরে নিচ্ছে নতুন রূপ। সরবরাহ বাড়লেও দাম আরও শীতল হবে এমনটাই প্রত্যাশা ক্রেতা বিক্রেতাদের। শাহরিয়ার পুলক, এখন ঢাকা। গাজীপুরের শ্রীপুর, জয়দেবপুর ও কালিয়াকৈরে বন বিভাগের নাকের ডগায় অবৈধভাবে কাটা হচ্ছে শালগাছ। ঝুঁকিতে পড়ছে বিস্তৃত বনভূমি। পরিসংখ্যান বলছে গত 2 দশকে অসাধু চক্রের দৌরাত্ম্যে উজাড় হয়েছে 11 থেকে 14% বনভূমি। যদিও বন বিভাগ বলছে এ বিষয়ে কঠোর অবস্থানে রয়েছেন তারা। জাবেদ আবদুল্লাহর প্রতিবেদন, ছবি তুলেছেন জামাল খান। ফরেস্ট অফিসার থাকে, তারা তো সবসময় আর দেখছেন সম্ভব না। ওই ফাঁকে কেটে ফেলে 50 টাকা আসলে কেটে লাইছে, বাড়ি ঘর হয়ে গেছে। এইভাবে মনে করেন যে বন কমে গেছে। রাজধানীর নিকটবর্তী গাজীপুর জেলা জুড়ে রয়েছে অনেকগুলো ভারী ও মাঝারি শিল্প। এর মাঝেও সবুজের দেখা মেলে কোথাও কোথাও। দেশের 64টি জেলার মধ্যে 33টিতে রয়েছে বনভূমি, যার মোট আয়তন প্রায় 63,64,000 একর। এর মধ্যে অন্যতম জেলা গাজীপুরের শ্রীপুর রেঞ্জের অধীনে সদর, শিমলাপাড়া, কাউরাইদ, রাথুরা সহ 7টি বিটে বনভূমির পরিমাণ 24,271 একর। অভিযোগ রয়েছে একটি শক্তিশালী চক্র বন বিভাগের গাছ কাটছে নিয়মিত, সাবার করছে একরের পর একর এলাকা। সত্যতা অনুসন্ধানে গেলে দেখা যায় বনের ভিতরটা ফোকলা হয়ে আছে, অথচ বাহির থেকে তা বোঝার উপায় নেই। অনেক সময় চুরি টুরি করে কেটে নেতা হতে আছে, প্রতাপশালী লোক আছে, যার যেটা দরকার লাগে কাটে নেয়। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে করাতকল লাইসেন্স বিধিমালা 2012-তে বলা হয়েছে বনভূমির সীমানার 5 কিলোমিটারের দূরত্বে ও সিটি কর্পোরেশন, পৌরসভার 2 কিলোমিটার আওতাভুক্ত এলাকায় করাতকল স্থাপন করা যাবে না। কিন্তু প্রভাবশালীরা বনের পাশেই দেদারসে গড়ে তুলেছে অবৈধ করাতকল। অভিযোগ রয়েছে এখানেই গাছ চিরাই করা হয়। স্থানীয়রা বলছেন এভাবেই দিনের পর দিন উজাড় হচ্ছে বনভূমি। বনের ভিতরে নিষিদ্ধ, যেহেতু ওই হিসাবে এখানে থাকাটা ঠিক না। অনেক অসাধু ব্যবসায়ী আছে, এরা শাল গাছ কাটে। এই নিয়ে শ্রীপুর রেঞ্জের সহকারী বন সংরক্ষক কোনো মন্তব্য করতে রাজি হননি। রাত 3টা-2টার সময় কাটে, নিষেধ করা আছে। আমাদের এসিএফ স্যার, আমাদের যে ঢাকা ডিভিশনে এসিএফ বসে, এসিএফ স্যার উনি হচ্ছে আমাদের প্রশ্নগুলো সংগ্রহ করতে হবে। সংরক্ষিত বনভূমির এই শালগাছ বিক্রি হয় রাজধানীর বিভিন্ন স্থানে। তারই খোঁজ নিতে আমাদের গন্তব্য এবার শনিরাখায়। সারি সারি সাজানো এই গাছগুলো এসেছে গাজীপুরের বিভিন্ন বনভূমি থেকে। আমরা তো রানি নাই, হারা দিয়া যায় না। বড় বড় কোম্পানি যারা শত শত বিঘা একসাথে দখল করে ফরেস্টের মাধ্যমে, যেভাবে এটা আমরা জানি না, ওই বলে ব্যাপার। আর আমাদের ওরা ওদের 10 বিঘা, 5 বিঘা, 1-2 বিঘা ওরা ওইভাবে পারমিট করে ওইভাবে কেটে দেয়। কাম ধরো 4 লাখ টাকার মতন গাছ আছে। পলিটিক্স যেখানে কাজ করে তারা কিন্তু নির্বিচারে গাছ কাটার বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষক বলেন, এতে তাপ প্রবাহ বৃদ্ধি পাবে, বায়ুমণ্ডলে অক্সিজেন স্তর নেমে যাবে। যে লোকাল ক্লাইমেটটা কিন্তু তখন বিরূপ প্রতিক্রিয়া তখন দেখা দিবে সেখানে। পাশাপাশি সেটা তো যেটা বললাম যে এখানে বৃষ্টি কম হবে, সেখানে খরা দেখা দিবে। পিওর যে কার্বন ডাইঅক্সাইড মানে সে যখন ট্র্যাপ করে নেয়, বিনিময়ে কিন্তু সে পিওর অক্সিজেন আপনাকে দিচ্ছে, সেই অক্সিজেনটা কিন্তু মানুষ ভালোভাবে পাবে না। আর প্রধান বন সংরক্ষক জানান, বনভূমি কমে যাওয়ার প্রেক্ষাপটে সরকার পুনঃবনায়ন প্রকল্প হাতে নিয়েছে। গাজীপুরে আমি তো বলবো যে সাম্প্রতিক 1 বছরের মধ্যে আমরা বেশ অনেক বনভূমি আমরা এটা বিভিন্ন স্থানীয় প্রশাসন, পুলিশ, যৌথ বাহিনীর সহায়তায় আমরা কিন্তু বেশ একটা বড় অ্যামাউন্টের বনভূমি গাজীপুর থেকে আমরা পুনরুদ্ধার করে সেখানে আবার আমরা পুনঃবনায়ন করেছি। বনভূমি রক্ষায় বন সংলগ্ন এলাকায় যারা বসবাস করেন তাদের দায়িত্ব সবচেয়ে বেশি বলেও উল্লেখ করেন তিনি। অধিদপ্তর হিসেবে দায়িত্ব আছে। জাবেদ আবদুল্লাহ, এখন ঢাকা। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারতের অন্ধ্রপ্রদেশে চলন্ত বাসে আগুন লেগে অন্তত 19 যাত্রীর মৃত্যু হয়েছে।
ভোরে এই দুর্ঘটনা ঘটে। বাসটি 40 যাত্রী নিয়ে হায়দ্রাবাদ থেকে বেঙ্গালুরুর উদ্দেশ্যে যাত্রা করেছিল। এই ঘটনায় 20 জনকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। হতাহত আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনায় শোক জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু ও অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। সঞ্জিদা ইসলাম তন্নি জানাচ্ছেন বিস্তারিত। শুক্রবার মাঝরাতে হায়দ্রাবাদ থেকে বেঙ্গালুরুর উদ্দেশ্যে রওনা দেয় কাভেরি ট্রাভেলসের একটি ভলভো বাস। ভোর 3:30টার দিকে অন্ধ্রপ্রদেশের কুর্নুল জেলার উলিন্দাকোন্ডা এলাকা অতিক্রম করার সময় উল্টো দিক থেকে আসা একটি মোটরসাইকেল বাসটিকে ধাক্কা দেয়। ধারণা করা হচ্ছে মোটরসাইকেলটি বাসের নিচে আটকে গেলে মুহূর্তেই তাতে আগুন ধরে যায়। 2 থেকে 3 মিনিটের মধ্যে পুরো বাসে আগুন ছড়িয়ে পড়ে। Caught fire in minutes, hardly 2-3 minutes, because we have a witness here who was coming from the opposite direction and he ran to rescue but couldn't rescue because within minutes the bus exploded. বাসের চালক ও বাসের কর্মী সহ 40 জন যাত্রী ছিল। আগুন লাগার পর অন্তত 20 জন যাত্রী বাসের জানালা ভেঙে লাফ দেয়, আর বাকিদের দগ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। কিছু মরদেহ সম্পূর্ণ পুড়ে যাওয়ায় তাদের পরিচয় শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে বলে জানিয়েছে তেলেগু দেশম পার্টির এমপি। ফরেনসিক টিম মরদেহগুলোর পরিচয় শনাক্ত ও আগুন লাগার কারণ জানার চেষ্টা করছে। এদিকে দুর্ঘটনার পরপরই বাসের চালক সেখান থেকে পালিয়ে যায়, আর বাসের ফিটনেস যাচাই করতে কাগজপত্র খতিয়ে দেখার কথা জানান অন্ধ্রপ্রদেশের পরিবহন মন্ত্রী। বাসটি যাত্রী পরিবহনের সময় গেল 2 মাসে নিয়মকানুন অনুসরণ করেছিল কিনা সে বিষয়েও তদন্ত করা হবে। মর্মান্তিক এ দুর্ঘটনায় শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। সামাজিক মাধ্যমে দেয়া পোস্টে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন তারা। শোক প্রকাশ করেছেন অন্ধ্রপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী ও ওয়াইএসআরসিপির প্রেসিডেন্ট জগনমোহন রেড্ডি ও তেলেগু দেশম পার্টির জেনারেল সেক্রেটারি লোকেশ নারা। সঞ্জিদা ইসলাম তন্নি, এখন বিশ্ব। অধিকৃত পশ্চিম তীর দখল করলে ইসরায়েল সব ধরনের মার্কিন সমর্থন হারাবে বলে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে পশ্চিম তীর দখল আইন প্রাথমিকভাবে অনুমোদন পাওয়ার পর এ কথা বলেন তিনি। এর মধ্যে যুদ্ধবিরতি পরিস্থিতি পর্যবেক্ষণে ইসরায়েল সফর করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। দেখা করেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গেও। এদিকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক করেছেন ইসরায়েল ও ফিলিস্তিনের প্রতিনিধিরা। আলোচনা হয়েছে যুদ্ধবিরতি লঙ্ঘনে ইসরায়েল হামাসের পাল্টাপাল্টি অভিযোগ নিয়ে। কয়েক কোটি কাঁকড়ার ভিড়ে লাল গালিচায় রূপ নিয়েছে সবুজে ঘেরা দুর্গম দ্বীপের পথঘাট। অস্ট্রেলিয়ার ক্রিসমাস আইল্যান্ডে চলছে কাঁকড়াদের প্রজনন মৌসুম। সমুদ্রপানে প্রিয় সঙ্গীর খোঁজে তাদের এই পথ চলা। সহকর্মী নুজহাত কামালের প্রতিবেদন রয়েছে, সেখানে জানব বিস্তারিত। কালচে পিচের সড়ক ধারণ করেছে লালচে বর্ণ, কারণ রাস্তা পেরোচ্ছে লক্ষ কোটি লাল কাঁকড়া। অস্ট্রেলিয়ার পশ্চিম উপকূলে ক্রিসমাস আইল্যান্ডের ঠিক মধ্যখানে পিলপিল করে এগিয়ে চলছে কাঁকড়ার সারি। প্রজননে এই সময়টা গুরুত্বপূর্ণ বলে সঙ্গীর খোঁজে দ্বীপ থেকে সমুদ্রের পথে এই যাত্রা, যা চলবে বেশ কিছুদিন। ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের কাছে অবস্থিত ক্রিসমাস আইল্যান্ডে অনিন্দ্য সুন্দর এমন দৃশ্যের দেখা মেলে প্রতি গ্রীষ্মে। বসতি ছেড়ে সমুদ্রের পথে প্রায় 5 কোটি কাঁকড়ার এই যাত্রা আর ডিমের বড় অংশের মজুদ চলবে নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত। মাসখানেক পর দেখা যাবে কাঁকড়াদের দ্বিতীয় যাত্রা। সমুদ্রের সঙ্গম শেষে দ্বীপে ফিরে যাবে পুরুষ কাঁকড়ারা, আর সৈকতের কাছেই গর্ত করে ডিম পেড়ে তা ফোটার আগ পর্যন্ত সেখানেই থেকে যাবে নারী কাঁকড়ার দল। নতুন বছরে সন্তানদের নিয়ে ঘরে ফিরবে মা কাঁকড়া। মানুষের তৈরি পথ ধরে সমুদ্রে যাতায়াতে কাঁকড়াদের যেন কোনো অসুবিধা না হয় তা নিশ্চিতে দ্বীপের বুকে বসানো হয়েছে বিশেষ সেতু। মাত্র 1000-2 মানুষের বসতি এই দ্বীপের অনন্য বৈচিত্র্য প্রায় 10 কোটি লাল কাঁকড়া। কাঁকড়াদের চলাচলের রাস্তা এড়িয়ে চলতে বার্তা প্রচার চলে স্থানীয় বেতারে। নুজহাত কামাল, এখন বিশ্ব। শেষ করছি এখন সন্ধ্যা, তবে তার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার।
জোট করলেও লড়তে হবে দলীয় প্রতীকে, এমন আরপিও সংশোধনে রাজি না বিএনপি। নভেম্বরে দেশে ফিরবেন তারেক রহমান। যারা জোটভুক্ত হয়ে নির্বাচন করতে চাইবেন তারা জোটভুক্ত হতে উৎসাহিত হবেন না, এবং সেটা তাদের সম্মতি নেই, আমাদেরও সম্মতি নেই। নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ, জানালেন প্রেস সচিব। গণভোটের দিনক্ষণ নিয়ে এখনো হয়নি সিদ্ধান্ত। প্রতারিত হয়ে লিবিয়া থেকে ফিরলেন ৩০৯ বাংলাদেশি। টেকনাফের পাহাড়ে অপহৃত রোহিঙ্গা সহ ৪৪ নারী শিশু উদ্ধার। দু ২০২৭ থেকে প্রথম ও ষষ্ঠ শ্রেণীতে নতুন পাঠ্যক্রম চালুর পরিকল্পনা। আগে শিক্ষানীতি চূড়ান্ত না করলে ব্যর্থ হওয়ার শঙ্কা। শীতের আগাম সবজির সরবরাহ বাড়লেও নাগালের বাইরে দাম। ফুলকপি, বেগুনের দাম আকাশ ছোঁয়া। স্থিতিশীল মুরগি মাছ। এই ছিল এখন সন্ধ্যায়। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv। ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন, আর ইউটিউবে দেখুন youtube.com/c/echontv।